আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুষ্টু বউ ইরাবতী গল্পের ৮ নাম্বার তথা শেষ পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অফিসার তার দল সমেত বিদায় নিলেন। আমি হাঁটছি, এখন বাসার দিকে যাওয়া যায়। সকাল হতে খুব একটা দেরি নেই। বাসায় গিয়ে কলিং বেল দিতেই দেখে রিমি পরিমরি করে দরজা খুলে আমাকে প্রচণ্ড জড়িয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আমার বুকের ভেতরটা কেমন যেন করতে শুরু করলো। ওর কান্না আমার একদম সহ্য হয় না। কই ছিলে সারা রাত? আমি সারা রাত তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার নম্বরে কল দিয়ে ফেলেছি। কোথায় ছিলে তুমি? আমি হেসে বললাম, তুমি তো বের করে দিলে। বুকের মধ্যে নাক ঘষতে ঘষতে ও সোহাগ সোহাগ কণ্ঠে করে বলল, তো কিছুক্ষণ কলিং বেল বাজালে কি হতো? আমি তো খুলে দিতাম। আমি আর কিছু বললাম না। হঠাৎ কি যেন মাথায় আসা মাত্রই ও সরে গিয়ে কপাল কুঁচকে আমায় জিজ্ঞেস করলো, তুমি সত্যি কোথায় ছিলে বলো তো? বিশ্বাস করো, ফুটপাতে ঘুমাইছি। সত্যি? তোমার দিব্যি। হয়েছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, কেউ এখনো ওঠেনি। বলে রিমি চা নাস্তা বানাতে গেল। উফ, জীবনটাই বেদনা। রাস্তায় রাত কাটিয়ে এসে দাঁত ব্রাশ করে গোসল করে নিলাম। ওহ কি ঠান্ডা, কিন্তু অফিস তো যেতে হবে। গোসল শেষে রুমে আসতেই এই নাও গরম চা। সারা রাত বাইরে রেখে আহ্লাদ করা হচ্ছে না? রিমি চলে গেল। এক কাপ রেখে চায়ের কাপটা থেকে গরম ধোয়া উঠছে। কাপটা নিয়ে ব্যালকনিতে আসলাম। রোদ উঠছে অল্প অল্প, ভালোই লাগছে। ফারিয়ার এইচএসসি পরীক্ষা শেষ, ওকে খালা বাসায় গিয়ে থাকতে বলেছে ওরা। ওখান থেকে ভালো ভার্সিটিতে পড়তে পারবে। আর তাছাড়া আব্বু আম্মু চায় না ও হোস্টেলে থেকে পড়ুক, খালা বাসায় ওরা দুজনে একসাথে পড়বে। কিন্তু আয়েশার সাথে ফারিয়ার বনে না, শুধু ঝগড়া হয় সাপ বেজির মতো, তাই ও যেতে চায় না। আয়েশা হলো আমার খালাতো বোন। সময় যাচ্ছে, সুখী সংসার। তবে এত সুখের মাঝেও বাসায় কিছু একটার কমতি আছে, শূন্যতা লাগে। কয়দিন পর ফারিয়া খালা বাসায় যাওয়ার পর বাসাটা আরও শুনশান হয়ে গেছে। কিছুদিন পর অফিস থেকে বাসায় এসে দেখি রিমি কাগজ পেন্সিল নিয়ে আঁকাআঁকি শুরু করেছে। যে মেয়েটা আমি মেঝেতে মুজো খুলে রেখে আসলে আবার আমাকে দিয়ে তা তলিয়ে নিত। আমি ঘর নোংরা করলে উচ্চ কম্পাঙ্কে উচ্চ মার্গীয় ধরনের বকাঝকা করত। সেই মেয়েটা এখন ইচ্ছে মতন ঘর নোংরা করছে। শার্পনারে পেন্সিল ঘুরিয়ে ঘুরিয়ে ফুল ফেলছে, রং ফেলছে। এর আগে কখনো ওকে আঁকতে দেখিনি। আজ হঠাৎ শাড়ির আঁচল ঘুরিয়ে কোমরে গুজে পুরো দস্তর পাবলো পিকাসিনী হয়ে উঠবে। বিষয়টা আমার কল্পনারও বাইরে ছিল। অফিস থেকে ফেরার পর আমাকে বিছানার উপরে কোট বনিয়ে প্রায় ভুজাঙ্গ শোনে বসিয়ে রেখেছে। ঠোঁটের একটা পাশ দিয়ে জিভ বের করে কাগজে খসখস করে পেন্সিল ঘষছে। যতটা না আঁকছে ইরেজার দিয়ে তার চেয়ে বেশি ঘষে ঘষে মুছে দিচ্ছে। পেন্সিল শার্প করে আবার আঁকছে। আমি কি যেন একটা বলতে যাব, তখনই আমাকে থামিয়ে দিয়ে বলল, কথা বলবে না, শেপ বদলে যাবে। আমি স্ট্যাচু হয়ে গেলাম। প্রায় আধা ঘন্টা স্ট্যাচু থাকতে থাকতে আমার জীবনের প্রতি মায়া যে মুহূর্তে প্রায় ফুরিয়ে যাচ্ছিল, তখনই শান্তির পানি ছড়িয়ে রিমি বলল, আঁকা শেষ। আমি ধপাস করে শুয়ে পড়লাম। সারা কোমর ধরে গিয়েছে, ঘাড় টনটন করছে, মাথা ঝিমঝিম করছে। করুক, বউয়ের খুশির জন্য সব করা যায়। ভুজাঙ্গন শুনে সারা জীবন বসে থাকাও যায়। ও খুব উচ্ছ্বাসিত মুখ করে হাসতে হাসতে ক্যানভাসটা আমার দিকে উল্টো দিকে ঘুরিয়ে আমার কাছাকাছি এলো। এসে বলল, আমি আমার আঁকা প্রথম ছবিটা তোমায় উপহার দিব। রিমি ক্যানভাসটা দেখানোর সাথে সাথে দেখলাম মানুষের মতন দুহাত দু পাওয়ালা কি যেন একটা প্রাণী ছবিও এঁকেছে। এ ছবি মানুষের ছবি না, এ ছবি আমার ছবি না। আমার হাসি মলিন হয়ে গেল, কিন্তু তাও মুখে জোর করে হাসি করে বললাম, বাহ সুন্দর, খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব। আমার মলিনভাবে মুখে হাসি করে রাখলাম। বউ খুব উচ্ছ্বসিতভাবে হাসে। এই হাসিটা দেখতে ভালোই লাগছে। তুমি জানো, আমি কখনো ভাবিনি আমি এত ভালো আঁকবো। আমি মলিন মুখে হাসতে হাসতে বললাম, আমিও কখনো ভাবিনি তুমি এত ভালো আঁকবে। আজকে একটা মোটিভেশনের স্পিচ শুনেছি ইউটিউবে, এত ভালো কথা বলে লোকটা। আমি তো একদম ফ্যান হয়ে গেছি। সে বলেছে ইনার ইনার সোলকে জাগাতে, আমার ভেতরের প্রতিভাকে জাগাতে। সবার মধ্যেই নাকি প্রতিভা থাকে। আমিও ভাবতে বসলাম, কি এমন প্রতিভা যা আমার মধ্যে থাকতে পারে। তারপর মনে আসলো, প্রাইমারি স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন জিতেছিলাম, ব্যাস তাই বসে পড়লাম আঁকতে।
আমি হাসলাম মনে মনে, মন খারাপ করে সেই মোটিভেশনাল স্পিকারের 14 গোষ্ঠী কিংবা 15 গোষ্ঠীর আপাত মস্তক উদ্ধার করে দিলাম। ভুল মানুষকে ভুল মোটিভেশন দিলে যে কি পরিণতি হয় তা ভুগতে হচ্ছে আমাকে। বউ হাতে ক্যানভাসটা নিয়ে আবার ট্রাইপডে লাগিয়ে দিয়ে আমি বলল, যাও তো প্লিজ, ঠিক আগের মতো করে বসো, একদম আগে যেমন বসেছিলে শক্ত করে বসবে, একদম নড়বে না। আমি রং করিনি, এটা ভালোবাসা দিবসে আমার পক্ষ থেকে তুমি এটা উপহার হবে, কেমন বাধাই করে আনবে। আমি শক্ত করে বসে রইলাম, কিছু বললাম না। ও তুলিতে রং মাখাতে মাখাতে মুখে হাসি এনে লজ্জামাখা কণ্ঠে বলল, আজকে তোমাকে একটা খুশির খবর দিব। রিমি হাসে, খুব খুশি হাসি হাসে। আমার ক্লান্তিটা সব ছুটি নিয়ে পালালো। খুশির খবরটা জানতে বসা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরলাম। আরে আরে, রং করা হয়নি তো, পেন্সিলটা ফেলে দিলাম, এখন বলো তো কি বলবে। রিমি শক্ত করে জড়িয়ে ধরে রসিয়ে রসিয়ে বলছে, তোমাকে কেউ আবু বলে ডাকবে, আমাকে কেউ আম্মু বলে ডাকবে। এই মুহূর্তে চুপচাপ ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, এভাবে থাকতে ভালো লাগছে। আচ্ছা তুমি শিওর তো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। রিমি ধপাস করে বুকে কিল দিল। তোমাকে আমি মিথ্যা বলবো কেন? তার জন্য আজকে এত খুশি। রিমি লজ্জা পেল। ফ্রেশ হয়ে এমনি খিদা লাগছে, আমাকে কোলে করে নিয়ে যাও। ফাজিল। কোলে নিতেই জিজ্ঞেস করলাম, রান্না কখন করেছ? আম্মু করেছে আজকে। আমি বলছি শরীর খারাপ, তারপর রুমের ছবি আঁকছিলাম, ওয়াশরুমে নামিয়ে দিলাম। সকাল থেকে তোমাকে বলবো বলবো বলে বলাই হয়নি। আম্মু আব্বু জানি না? আল্লাহ, এত লজ্জা। তারপর শাওয়ার ছেড়ে ওকেও ভিজিয়ে দিলাম। আল্লাহ, ফাজিল, আমি কি গোসল করব? করো একটু। সবটা ভিজিয়ে বলছো একটু চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওয়াও, রোম্যান্স কম করো। আব্বু আম্মু মনে হয় অপেক্ষা করছে। তারপর গোসল সেরে এরপর এসে রুমে এসে কাপড় পরে নিলাম। উফ, এতক্ষণ মনে হচ্ছিল শরীরের ওপর কোনো বোঝা ছিল, তা হালকা হলো। ও নীল শাড়ি পরেছে, রাতের বেলায় ওর সাজুগুজু করছে, বোঝাই যাচ্ছে ও অনেক আনন্দে আছে। খাবার টেবিলে যেতেই আম্মু বলে উঠল, আচ্ছান কোন দিক থেকে উঠেছে? রিমি লজ্জা পেয়ে বসলো। চেয়ারে বসতে বসতে বললাম, কেউ তোমাকে দাদি ডাকবে। সত্যি? রিমিজ না খেয়ে চলে যেতে লাগলো। ওর হাত ধরে ফেললাম। খাবে না? ছাড়ো, পরে খাবো। দেখি বৌমা, এদিকে এসে বসো। বাসায় জানাইছো? আজকের মতো লজ্জা রিমি কোনোদিনও পায়নি। আমার দিকে তাকাতেও হেসে উঠছে। খাওয়ার পর রুমে এসে জান্নাতকে ফোন দিলাম। ভাইয়া কেমন আছিস? ভাবি ভালো আছে তো? আম্মু আব্বু কই? আস্তে আস্তে একদমই বলে দিবি নাকি? সবাই ভালো আছে, তুই কেমন আছিস? খালা খালো ভালো আছে তো? ভালোই। শোন, তোকে মনে হয় কেউ ফুপি ডাকবে। মানে? নে তোর ভাবির সাথে কথা বল। হ্যালো। ও ভাবি, ও মা ও মা, তো এতগুলো চুমু তোমাকে। আমার যে বেবি কত ভালো লাগে। আমি তো আজকেই বাসায় চলে যাব। হয়েছে, এখনই এত খুশি হতে হবে না, আরও বহুত দেরি আছে। খালা খালো কেমন আছে? ভালো। ভাবি আমি বাসায় যাব, ভাইয়াকে বলো নিয়ে যেতে। আনবে। এই সেই বলে রিমি জান্নাতকে বুঝিয়ে শান্ত করলো। শুইলাম ও জড়িয়ে ধরে বুকের উপর শুয়ে বকবক করে যাচ্ছে, বাবুর কি নাম রাখবে, কাল গিয়ে বাবুর জন্য শপিং করবে, পুতুল কিনবে, জুতা কিনবে, আরও কত কি। এই পাগলিকে বোঝানো কেন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। রাত 2টার পর ও চুপ হইল। ভোরবেলা ঘুম ভাঙলো, ওকে ডাকলাম, উঠলো না, জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো। তারপর আর ডাকলাম না, আমার ও বুক আর ঘুম আসলো না। ফোনটা নিয়ে কিছুক্ষণ ফেসবুক চালালাম। 7টার সময় ওকে আস্তে করে সরিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আম্মু ডাকছে, চা নিয়ে আসছে। কিরে, ও ঘুম থেকে ওঠেনি? না, চাটা নিয়ে আমি নাস্তা বানাচ্ছি, ওকে ডাকিস না, ঘুমাক। আম্মু রিমিকে নিজের মেয়ের মতো ভালোবাসে, মাঝে মধ্যে খাইয়েও দেয়। রিমি ও আরও বেশি আশকারা পায় এতে। চা নিয়ে ব্যালকনিতে এসে রোদ পোহাচ্ছে। 8টা বাজতে চললো। রিমি ঘুম থেকে মোড়ামুড়ি দিয়ে উঠলো। আল্লাহ, আজকে এত ঘুমাইছি। রুমে চলে আসলাম। এখন ফ্রেশ হয়ে কিচেনে যাও। আর শপিংয়ে নিয়ে যাবা কিন্তু, না নিলে খবর আছে। পাগলি। ও মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেল। ঘুম ভাঙছে। হ্যাঁ, দেখি রুটিগুলো বলে নাও তো। দাও। এরপর ও আম্মুর সাথে কাজে মন দিল। আমি গোসল করে রেডি হয়ে নিলাম, অফিস যাব। আব্বু পেপার নিয়ে ছাদে গেছে, পড়বে সবাই, নাস্তা খেতে আসছি। রিমি আম্মুকে বলল, আম্মু আমি রেডি হয়ে আসি। কেন, শপিং করব এত সকালে? ও ও তো চলে যাবে তাহলে। আচ্ছা, আমি ইয়াসিনকে বলে দিয়েছি, ও দেরিতে যাবে, এখন নাস্তা করে নাও। আজব, আমি কিছু বললাম না।
আব্বু বলল 10:30টার দিকে যাইস, আর ওকে একটু শপিং করে দিস। 10:30 বেজে গেছে। ও রেডি হতে হতে 11টা পার। উফ, তাও কিছু বললাম না। জুতা পরছে হাই হিল, ও আমার থেকে 1 ফুট খাটো, এখন সমান সমান দেখা যাচ্ছে। হাঁটছে আস্তে আস্তে করে শপিং করতে যাচ্ছি। ও সব বাচ্চাদের কাপড় চোপড় কিনছে, ডল ডল কিনছে, দোলনা কিনছে, খেলনা কিনছে। ওর উফ, বোরিং লাগছে আমার। 1টা বেজে গেছে মার্কেটেই। অফিসে ফোন করে ম্যানেজারকে ওদিকটা একটু সামনে নিতে বললাম। তারপর ওগুলো এক গাড়ি থেকে নিয়ে সব গাড়িতে ঢুকালাম। এখন কি বাসায় গিয়ে খাবে নাকি এখানে কোনো রেস্টুরেন্টে ঢুকবে? কিপটানি তুমি, আসো। তারপর হাত ধরে নিয়ে গেলাম রেস্টুরেন্টে, খাবারও অর্ডার করলাম। কি হলো, খাও। খাইয়ে দিতে কি কষ্ট হয়? কত মানুষ দেখেছো? দেখলে? আহা হয়েছে, আহা করো। তারপর খাইয়ে দিচ্ছি, নিজেও খাচ্ছি, সবাই কেমন তাকিয়ে আছে। তারপর খাওয়া দাওয়া করে বিল দিয়ে বাসায় চলে আসলাম। অফিসে গেলাম 2:30টার পর। সময় যাচ্ছে এভাবেই। রিমি একটু মোটা হচ্ছে বোঝা যাচ্ছে। 6 মাস চলছে, ওর পেট হালকা বড় বোঝা যাচ্ছে। ডাক্তারের কাছে 1 মাস পর পর চেক আপ করছে, সব কিছুই স্বাভাবিক। ওর প্রতি সবারই কেয়ারিং বেশি। জান্নাত তো বাসায় চলে আসে। 8 মাস হতেই রিমি মাঝে মধ্যে রাতের বেলা আমাকে বলে, দেখো তোমার ছেলে কেমন পেটের ভিতর ফুটবল খেয়েছে, লাথি দেয়, ফাজিল একটা, বাপের মতো দুষ্ট। ও মাঝে মধ্যে ব্যথায় কাতরিয়ে উঠে, 5 মিনিট পর এটা ওটা বলে আবার হাসে। 9 মাস রাতের বেলায় হঠাৎ করে ও ব্যথায় কেঁদে ওঠে, সব চোখ মুখ বুঝে সহ্য করে নেয়। আমি বুকের সাথে জড়িয়ে রাখি। যতদিন যাই ওর হাতে চলাফেরা করতে তত সমস্যা হচ্ছে। ডাক্তার যে সময় দিয়েছে তার 6 দিন আগেই হাসপাতালে কেবিনে ও একটা নার্স রাখা হয়েছে ওকে দেখাশোনার জন্য। নর্মালে না গিয়ে সিজারে নেওয়ার সিদ্ধান্ত হলো। নো রিস্ক। 5 জন নার্স ও একজন বড় ডাক্তার, আর আমার ছেলে একা একা 8 ঘন্টা যুদ্ধ করে আমার ছেলেকে পরাজিত করে পৃথিবীর আলো দেখিয়ে দিল সফলভাবে। মা ও শিশু দুজনেই সুস্থ। সে বের হয়ে কি কান্না! আমরা বাইরে থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। লাল বাতিটা অফ হয়ে গেল। ডাক্তার বের হয়ে সুখবর দিল, কংগ্রেচুলেশন, ছেলে হয়েছে আপনার। মা ও শিশু দুজনেই সুস্থ। কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে। বেয়াই সাহেব মিষ্টি নিয়ে আসেন জলদি। আব্বু আর ওনার বেয়াই বাইরে গেল, আর জান্নাত, মীরা, আম্মু, শাশুড়ি, আমরা সবাই অপেক্ষা করছি খুদে যোদ্ধাকে দেখার। একটু পর একজন নার্স এসে দেখিয়ে গেল নবজাতককে। ওয়াও, আমার মতো হয়েছে, কি কিউট। চোখ খুলে না কেন? মীরা হাত ধরতে চাইলে নার্স হাত ধরতে দিল না, নিয়ে চলে গেল। 4 ঘন্টা পর জ্ঞান ফিরলে ওকে কেবিনে দেওয়া হলো। কই আমার কলিজা, কই দেখি। খুদে যোদ্ধা পাশে দোলনায় ঘুমোচ্ছে। নার্স এসে ধরে তুলতেই ওয়া ওয়া করে কেঁদে সবার কান তালি লাগিয়ে দিল। রিমির কাছে নিয়ে শুইয়ে দিল। ও দুধ খেতে দিলে চুপ হয়ে গেল। রিমি আমার দিকে তাকিয়ে হাসছে। 7 দিন পর কাটা ঘা কিছুটা শুকালে বাসায় রিলিজ করে দিল। 17 দিন পর সেলাইয়ের সুতাগুলো কাটা হলো। ও দিন দিন সুস্থ হচ্ছে। ছোট নবাবকে নিয়ে সব সময় হইচই লেগে আছে বাসায়। জানা তো ছাড়েই না, ওর কোলে ঘুমাই। কখনো দোলনায় রাখলে আব্বু সে একা একা কথা বলে, কি দাদু ভাই সারাদিন তো শুধু ঘুমাও আর ঘুমাও। আকিকা করে নাম রাখছি জান্নাতের পছন্দে, জিশান। ও সব কিছুই কেমন পাল্টে যাচ্ছে। ব্যবসায় উন্নতি হচ্ছে, ছেলে একটু একটু করে বড় হচ্ছে। জিশান ওর মায়ের কথা একদমই শুনে না। বয়স 1 বছর, কিন্তু একদমই ভাত খেতে চায় না। আর রিমি বুকের দুধ খেতে দেয় না। দাঁত উঠছে যখন তখন কামড় দেয়। রিমির সাথে সাথে চর থাপ্পড় লাগিয়ে দেয়। জিশান চুল খামচে ধরে, 1.5 বছর বয়স। ও সারা বাড়ি তন্ন তন্ন করে ঘুরে বেড়ায়, কোথায় কি আছে খুঁজে বের করে। একদিন শুক্রবারে বিকেলে ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম, ফোনে নিউজ দেখছি। সিগারেট শেষ করে কখন যে ছাদে অবশিষ্ট অংশ ফেলেছি সেটাও খেয়াল নেই। ফোন টিপছি। কিছুক্ষণ পর দেখি রিমি তালি বাজাচ্ছে। বাহ বাহ। পেছনে দেখি জিশান সিগারেটে ফেলে দেওয়া মাংস 2 আঙ্গুলের মাথায় নিয়ে টানছে। কাল থেকে 2 প্যাকেট সিগারেট আনবা, একটা তোমার জন্য আর একটা তোমার ছেলের জন্য। তুমি তো ছাড়বে না। রিমি এসে সিগারেট ফেলে ধপাস ধপাস করে 2টা বাড়ি দিল। 3 বারের বেলা আমি ধরে ফেললাম। ছেড়ে দাও পচা বেটি।
আল্লাহই জানে ও এসব কোথা থেকে শিখছে। পরে রিমি নিজেই কাঁদতে কাঁদতে ছাদ থেকে চলে গেল। ভাবছি এটা বাদ দিতে হবে, কিন্তু রিমি তো রাগ করে আছে, ওর রাগ ভাঙাতে হবে। জিশানকে ওর দাদির কাছে দিয়ে রান্নাঘরে দরজায় গেলাম, দেখছি ও এখনো কাছে। এই শোনো না, যাও বাপ বেটাই ভালো থাকো, সব খারাপ তো আমি একা, যার জন্য করলাম চুরি সে বলে চোর। আচ্ছা আর খাবো না, গা ছুঁয়ে কসম করো। আমি নিশ্চুপ হয়ে আছি। জান্নাত জানতাম পারবে না ছাড়তে। আচ্ছা ছাড়ার চেষ্টা করব, এবারের মতো মাফ করে দাও। এখন কিস টিস হবে না, যাও। না নিয়ে তো যাব না। খুন্তিটা হাতে নিল। না থাক, যাচ্ছি। ছেলে আমার ঠিকই বলে। কি? কিছুই না। তারপর কাছে এসে দিয়েই দিল। এখন বলো, ভালোবাসি আমার বাবুর মাকে। এখন যদি আরেকটা বেবি এনে দিত। ধ্যাত বদমাইশ। বলেই খুন্তিটা উঠালেও আমি দৌড়ে পালিয়ে এলাম। এভাবেই চলছে আমাদের সুখের সংসার। সমাপ্ত। হ্যালো বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। নেক্সটে কীরকম গল্প চান অবশ্যই কমেন্ট করে যাবেন। নতুন গল্প খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ অপেক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।